অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন। প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩টায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এবছর প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে ৬ রাজনৈতিক নেতা রয়েছেন। তাদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা। এছাড়া জামায়াত নেতা নকিবুর রহমান তারেক যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যুক্ত হন। নিউ ইয়র্কে পৌঁছে কয়েকটি সাইড বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। সেখানে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের কথা পুনর্ব্যক্ত করেছেন। সূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস আগামী ২৬শে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সীমান্তে বেড়েছে চোরাচালান, মাদক ও মানব পাচার, অস্ত্র পাচার এবং রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা। সাগর থেকে বাংলাদেশি জেলেদের প্রতিনিয়ত ধরে নিয়ে যাচ্ছে আরাকান আর্মি। এমন পরিস্থিতিতে সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে বিজিবি, বাড়িয়েছে রাডার, ড্রোন, নাইট ভিশন, থার্মাল ক্যামেরা সহ আধুনিক প্রযুক্তির ব্যবহার। একই সাথে জেলেদের জলসীমা অতিক্রম না করতে জনসচেতনতা তৈরিতেও কাজ করছে সংস্থাটি। বাংলাদেশ ও মিয়ানমারের মোট সীমান্ত ২৭১ কিলোমিটার, যার মধ্যে ৭৮ কিলোমিটার জল এবং ১৯৩ কিলোমিটার স্থলসীমা। গত বছরের ডিসেম্বর থেকে এই পুরো সীমান্ত এলাকা আরাকান আর্মি নিয়ন্ত্রণে। এতে সীমান্ত দিয়ে চোরাচালানের পাশাপাশি বেড়েছে অনুপ্রবেশ। এছাড়া প্রায়ই নাফ নদী থেকে বাংলাদেশি জেলেদের অপহরণ করছে আরাকান আর্মিরা। এমন পরিস্থিতিতে সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে বিজিবি, বাড়িয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার। রাডারের সহায়তায় নজরদারি চলছে নাফ নদী ও সমুদ্রে চলাচলরত নৌকার উপর। ড্রোন ব্যবহার করে আকাশপথে এবং রাতে নাইট ভিশন, থার্মাল ক্যামেরায় নজরদারি চলছে পুরো নাফ নদী জুড়ে। এতে ধরা পড়ছে মাদকের চালান ও মানব পাচারকারীরা। কমেছে রোহিঙ্গা অনুপ্রবেশও। মায়ানমার থেকে কোনো নৌকা যদি নাফ নদী হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করতে চায়, প্রবেশ করে, এটা আমরা দেখতে পাই রাডার মাধ্যমে আর সুনির্দিষ্ট সুঅবস্থান তথ্য দেয়। ড্রোনের মাধ্যমে মূলত আমরা দুর্গম স্থানে, যেখানে আমরা দেখা গেছে পায়ে হেঁটে যেতে পারতেছি না, খুব সহজেই ড্রোন পাঠিয়ে আমরা সেখানে বিভিন্ন মাদক পাচারকারী এবং সন্ত্রাসীদের খুব সহজে শনাক্ত করে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ধরতে পারি। ডিভাইসটার নাম হচ্ছে থার্মাল ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে রাত্রিকালীন অন্ধকার সময়ে অথবা ঝড় বৃষ্টি কিংবা দুর্যোগ মুহূর্তে কুয়াশাচ্ছন্ন অবস্থাতেও আমরা নদী এলাকায় বা স্থলভাগে পরিষ্কার দেখতে পাই। বিজিবির কড়া নজরদারির কারণে এবার সাগর পথকে রুট হিসেবে বেছে নিচ্ছে পাচারকারীরা। সাগরে বিজিবির তৎপরতা না থাকলেও অপরাধ নিয়ন্ত্রণে আন্তঃবাহিনীর মধ্যে সমন্বয় করা হচ্ছে। গভীর সাগর বা যেই জায়গাগুলো আছে, যেই জায়গাগুলোতে আমরা এখনও গভীরভাবে পর্যবেক্ষণ করতে পারছি না বা ডোমিনেট করতে পারছি না, এই জায়গাগুলোতে আমরা ফোকাস করেছি এই কারণেই, যাতে আমাদের মধ্যে আন্তঃবাহিনী সমন্বয় থাকে, তথ্য উপাত্ত আদান প্রদান ভালো হয় এবং আমাদের যেই জায়গাগুলো আছে বাহিনীগুলোর তৎপরতার কারণে যেন সেই জায়গাগুলোতে আমরা আরও অধিক নজরদারি এবং সক্ষমতার সাথে দায়িত্ব পালন করতে পারি। মিয়ানমার থেকে মাদকের ৮০% ঢুকছে সমুদ্রপথে। চট্টগ্রাম, বাঁশখালী, কক্সবাজার ও কুতুবদিয়া এলাকার কিছু ট্রলার ভাটার সময় রওনা হয়ে জোয়ারের সময় প্রবেশ করছে মিয়ানমারে। কিছু সন্দেহজনক নৌ চলাচল গতিবিধি আমরা লক্ষ্য করেছি। তো এরই পরিপ্রেক্ষিতে আমাদের এই প্রযুক্তির নজরদারি আমরা সেন্ট মার্টিন ছাড়িয়ে আমাদের জলসীমা পর্যন্ত যতটুকু জায়গা আছে এটাকে বিস্তৃত করেছে। এবং সীমান্তে শুধু চোরাচালান ও অনুপ্রবেশ রোধই নয়, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব সুরক্ষায়ও বিজিবির এই আধুনিক প্রযুক্তি সক্ষমতা এবং তৎপরতা রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ডিবিসি নিউজ ডেস্ক। কৃষি যন্ত্রায়নে এখনও বিদেশ নির্ভর বাংলাদেশ। কৃষিতে ব্যবহৃত যন্ত্রপাতি দেশে তৈরিতে বড় বাধা জটিল কর কাঠামো। উদ্যোক্তারা বলছেন, নীতি সহায়তার অভাবে সুযোগ থাকার পরও দেশে উৎপাদন করা যাচ্ছে না কৃষির আধুনিক উপকরণ। বিশ্লেষকরাও বলছেন, সরকারের সুনজরের অভাবেই কৃষি যন্ত্রপাতি তৈরিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। একসময় সম্ভাবনা জাগালেও এখন হয়ে যাচ্ছে পুরোপুরি আমদানি নির্ভর দেশে। আগে ১ বিঘা জমি চাষে প্রায় পুরো দিন পেরিয়ে গেলেও এখন ট্রাক্টরের ব্যবহারে একই কাজে সময় লাগে মাত্র কয়েক ঘন্টা।
কৃষিতে যন্ত্রের ব্যবহার যেমন কৃষকের শ্রম কমিয়েছে, তেমনি বেড়েছে উৎপাদন ক্ষমতাও। একসময় এসব যন্ত্রপাতির বেশিরভাগই তৈরি হতো দেশেই। সাধারণত কাঁচামাল আসতো বিদেশ থেকে। তার সঙ্গে দেশীয় প্রযুক্তি ও শ্রমেই তৈরি হতো প্রয়োজনীয় কৃষি যন্ত্রপাতি। কিন্তু উদ্যোক্তারা বলছেন, কৃষি যন্ত্রপাতি তৈরির এই হালকা প্রকৌশল শিল্পে চড়া কর কাঠামোই এখন বড় বাধা। আমাদের ইম্পোর্ট ডিপেন্ডেন্স, সাপ্লাই চেইন ডিপেন্ডেন্স, ম্যাক্রো ইকোনমির উপর প্রেশার, কারণ ডলারে আমাকে ইম্পোর্ট করে হচ্ছে, যে এই পুরো জিনিসটাই আমরা একটা ভালনারেবল জায়গায় আছি। এবং এটা আমাদের এগ্রিকালচার সেক্টরকে আরও শক্তিশালী করা দুই দিক থেকে, একটা হলো ফুড সিকিউরিটির দিক থেকে, আর একটা হলো এগ্রিকালচারকে আপনি ভ্যালু এডিশনে নিয়ে অ্যাগ্রো প্রসেসিংয়ে নেওয়া, সেটার ক্ষেত্রে এটা একটা বড় বাধা। সুতরাং এই জায়গা আমাদেরকে উন্নত করতেই হবে। কৃষি যন্ত্রপাতি তৈরির জন্য সুপরিচিত উত্তরের জেলা বগুড়ার হালকা প্রকৌশল খাতের উদ্যোক্তারা বলছেন, বিদেশ থেকে যন্ত্র আমদানিতে করের বোঝা নেই, কিন্তু যন্ত্রাংশ আমদানিতে গুনতে হচ্ছে চওড়া শুল্ক। আমাদের যে র মেটেরিয়াল যেটা, এইটাতে যে কৃষির জন্য যে আমরা সেপারেট করে যে ট্যাক্স ফ্রি নিয়ে আসবো, সে অপশন আমাদের নেই। কিছুটা ভ্যাট আছে এবং ট্যাক্সও আছে। এবং আর একটা জিনিস, যে আমরা যখন ধরেন যদি কৃষি সেক্টরে যদি ভ্যাট না থাকতো, তাহলে বড় বড় কোম্পানির কাছে আমরা যখন মাল বিক্রি করি চুক্তিভিত্তিক, যে আমরা এই মালটা নিব, ওরা কিন্তু আমাদের থেকে নেয়, ট্যাক্স কেটে নেয়। উদ্যোক্তাদের অভিযোগ, শুধু আমদানি করা যন্ত্রাংশই নয়, দাম বেশি দেশীয় নানা উপকরণেরও। আমাদের কৃষি যন্ত্রপাতি এইগুলা ট্যাক্স ফ্রি আসে, আর আমরা যেগুলো তৈরি করি এই মালগুলো ট্যাক্স ফ্রি না হওয়ার কারণে এই বিদেশ থেকে কাঁচা মালটা আসার, এই ট্যাক্স সহ আসার কারণে আমাদের খরচাটা বেশি পড়ে যায়। আর বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তির ব্যবহার ছাড়া সম্ভব নয় আধুনিক কৃষি। আর কৃষির স্বনির্ভরতা ধরে রাখতে হলে অবশ্যই যন্ত্রায়নেও হতে হবে স্বয়ংসম্পূর্ণ। আমাদের ইম্পোর্ট ডিপেন্ডেন্স, সাপ্লাই চেইন ডিপেন্ডেন্স, ম্যাক্রো ইকোনমির উপর প্রেশার, কারণ ডলারে আমাকে ইম্পোর্ট করে হচ্ছে, যে এই পুরো জিনিসটাই আমরা একটা ভালনারেবল জায়গায় আছি। এবং এটা আমাদের এগ্রিকালচার সেক্টরকে আরও শক্তিশালী করা দুই দিক থেকে, একটা হলো ফুড সিকিউরিটির দিক থেকে, আর একটা হলো এগ্রিকালচারকে আপনি ভ্যালু এডিশনে নিয়ে অ্যাগ্রো প্রসেসিংয়ে নেওয়া, সেটার ক্ষেত্রে এটা একটা বড় বাধা। সুতরাং এই জায়গা আমাদেরকে উন্নত করতেই হবে। দেশের কৃষি যন্ত্রপাতির উৎপাদন বাড়ানো না গেলে আগামী দিনে কৃষি পণ্যের উৎপাদন খরচ বৃদ্ধির আশঙ্কার কথাও বলছেন বিশ্লেষকরা। আর তাতে রয়েছে খাদ্যপণ্য উৎপাদন কমার শঙ্কাও। রিফাত তাসনৌফা, ডিবিসি নিউজ, ঢাকা। নরসিংদীতে বাড়ছে ডেঙ্গু রোগী, বেশি আক্রান্ত হচ্ছেন শহরের বাসিন্দারা। চাপ বাড়ছে হাসপাতালগুলোতে। স্থানীয়দের অভিযোগ, মশক নিধনে কার্যকর ব্যবস্থা না নেওয়া এর কারণ, যদিও নিয়মিত কার্যক্রম চালানোর দাবি পৌর কর্তৃপক্ষের। বর্ষা মৌসুম শেষে ডেঙ্গুর প্রকোপ কমার কথা থাকলেও এবারের চিত্র ভিন্ন, বাড়ছে রোগীর সংখ্যা। চলতি বছরের 15ই সেপ্টেম্বর পর্যন্ত নরসিংদীর 100 শয্যার জেলা হাসপাতাল ও সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন 449 জন। বহির্বিভাগে সেবা নেন আরও 1000 রোগী। সকালে মাস্টার মারি গাল দুই মাস থেকে পঞ্চাশ কেমন ব্যবহার করছে, এই যে ভর্তি করছে, ভর্তি করার পরে এখানে অবশ্যই ভালো, সরকারি হসপিটালে চিকিৎসা অবশ্যই ভালো, প্রাইভেট থেকে ভালো, আমি যেটা মনে করি আর কি। স্থানীয়দের অভিযোগ, মশক নিধনে কয়েক মাস ধরে পৌর কর্তৃপক্ষের কার্যকর কোনো ভূমিকা দেখেননি তারা। পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে নেই তেমন উদ্যোগ। ডেঙ্গুর আমাদের যে ওষুধ দেওয়ার কথা, এই ওষুধ দেয় নেই, না দেওয়ার কারণে ডেঙ্গু অতিরিক্ত বাড়ছে। মশার ওষুধ আমি 1 বছরের ভিতরে দেখছি না, আমার একবারে আমি মশার ওষুধ 1 বছরের ভিতরে দেই না। মানে সরকার যে ডেঙ্গু মারার ব্যবস্থা নেই, যাতে করে 3 জন না হয়, এত কষ্ট না করে। সিভিল সার্জন বলছেন, বর্ষার পর বৃষ্টি অব্যাহত থাকায় পানি জমে থাকছে বিভিন্ন জায়গায়, আর সেখান থেকেই জন্ম নিচ্ছে এডিস মশা। ডেঙ্গুতে আক্রান্তদের বেশিরভাগই শহরের বাসিন্দা। আপনারা জানেন যে গ্রামগঞ্জে ডেঙ্গুটার প্রভাব একটু কম, শহরের মানুষেরই বেশি হচ্ছে। একদম হিসাব করলে দেখা যায় যে শহরের কোনো একটা এলাকাতে বেশি হচ্ছে। ওইসব জায়গাতে যদি আমরা ফগার মেশিন দিয়ে বেশি মশক নিধন করি, তাহলে আমরা এটা কমাইতে পারি। যদিও মশক নিধনে নিয়মিত কার্যক্রম চালানোর দাবি পৌর কর্তৃপক্ষের। ডেঙ্গু মশা নিধন একটি সমন্বিত প্রক্রিয়া, শুধুমাত্র পৌরসভার পক্ষে এটি নিধন করা সম্ভব না। পৌরবাসী এবং পৌরসভা সংলগ্ন যে অধিবাসী তাদেরকে অনুরোধ করছি, আপনার বসত বাড়িতে যে ডেঙ্গুর মশা জন্মানোর যে স্থানগুলো রয়েছে সেগুলো ধ্বংস করুন। নরসিংদীর ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠার আগেই আরও কার্যকর ব্যবস্থার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।
পটুয়াখালীর রাঙাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের তীব্র নদী ভাঙনে বিলীন হচ্ছে গ্রামের পর গ্রাম। নদী গর্ভে চলে যাচ্ছে কৃষিজমি এবং ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। ভিটেমাটি হারিয়ে অনেক পরিবারের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। যে কোনো উপায়ে ভাঙন রোধের দাবি এলাকাবাসীর, আর প্রকল্প অনুমোদন সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। গত কয়েক বছর ধরে তীব্র আকার ধারণ করেছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের নদী ভাঙন। চলতি বছর বর্ষায় আরও ভয়াবহ রূপ নিয়েছে ভাঙন। প্রতিদিনই ভাঙনে বিলীন হচ্ছে বাড়িঘর, মসজিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কবরস্থান সহ কৃষিজমি। এই ডিগ্রি নদী 5 কিলো জায়গা আর কিলো নদী গর্ভে চলে গেছে। চালিতাবুনিয়া ইউনিয়ন প্রায় নিঃশেষ হওয়ার মতো অবস্থা হয়েছে। সরকার যেন আমাদের এই নদী শাসনের সুন্দর ব্যবস্থা করে, যাতে আমরা এই নদী ভাঙলে কবল থেকে বাঁচতে পারি। এলাকাবাসী বলছেন এমন পরিস্থিতিতে চরম দুর্ভোগে তারা। ডেইলি 20-30-50 জায়গা ভাঙে লই যায়। দিশা না পাই ওই বাচ্চা নিয়ে ছোট ছোট বাচ্চা নিয়ে চোখের উপরে থাকে। এখন আমরা থাকতে পারতেছি না, গরু বসে পালতে পারতেছি। কোথায় যাবো, কি করবো, এটা তো আমার একটা ব্যবস্থা করার দরকার। সরকারের কাছে তো আমরা এই লিগে দাবি জানাই। ইতোমধ্যেই গৃহহীন অনেক পরিবার, যে কোনো উপায়ে ভাঙন ঠেকানোর দাবি তাদের। যে প্রক্রিয়ায় এই ভাঙতির ফিরানো যায়, সেই প্রক্রিয়াটা যেন সরকার গ্রহণ করে। ভাঙন রোধে দীর্ঘমেয়াদী টেকসই বাঁধ নির্মাণ না হলে মুছে যেতে পারে চালিতাবুনিয়ার মানচিত্র। অচিরেই যদি এই ভাঙন রোধ প্রতিরোধ না করা হয়, তাহলে চালিতাবুনিয়া রাঙ্গাবালীর মানচিত্র থেকে হারিয়ে যাবে। টেকসই ভেরি আমাদের এই লাগবে। আমাদের এই যদি না হয় তাহলে তো আমরা তো থাকার কোনো সুযোগ নাই, কোনো কায়দাই নাই। ভাঙন মোকাবিলায় পদক্ষেপ নিতে প্রতিবেদন পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। ইপিপি প্রণয়ন প্রক্রিয়াধীন। অনুমোদন পেলে দ্রুত শুরুর আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। স্থায়ী নদী সংরক্ষণের জন্য আমরা প্রকল্প প্রস্তাবনা আমরা পাঠাইছি এবং বেড়িবাঁধ এবং স্লুইস করার জন্য আমরা প্রস্তাবনা পাঠাইছি। এগুলো অনুমোদন হলে আমরা কার্যক্রম হাতে নিতে। নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেবে সরকার, প্রত্যাশা চালিতাবুনিয়া ইউনিয়নবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। এক্সপ্রেসওয়ে র্যাম্প নির্মাণের খোঁড়াখুঁড়ি এবং পাইলিংয়ের কাজে বেহাল চট্টগ্রাম ইপিজেড এয়ারপোর্ট সড়ক। খানাখন্দে নরক যন্ত্রণা পোহাতে হচ্ছে এই সড়কে চলাচলকারীদের। ফুটপাত না থাকায় ঝুঁকি নিয়েই কাদামাখা সড়কে চলাচল করতে হচ্ছে পথচারী এবং পোশাক শ্রমিকদের। গার্মেন্টস অধ্যুষিত এলাকার লাখ লাখ বাসিন্দার গলার কাঁটা এই সড়কের কারণে কোটি টাকার লোকসানে ব্যবসায়ীরাও। দেখে বোঝার উপায় নেই চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ বিমানবন্দর সড়ক এটি। ঝুঁকি নিয়ে প্রতিদিন এভাবেই হেলে দুলে চলছে গাড়ি, বাস, ট্রাক। সলগোলা এলাকা থেকে সিপিজেড পর্যন্ত পুরো সড়কে এমন ছোট বড় গর্ত। এই অবস্থা তৈরি হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণ কাজের জন্য। খোঁড়াখুঁড়িতে একদিকে যেমন ফুটপাত উধাও হয়ে গেছে, অন্যদিকে তৈরি হচ্ছে খানাখন্দ। একই সঙ্গে এলোমেলোভাবে ফেলে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী, ফলে বাড়ছে দুর্ঘটনা। রাস্তা এখান থেকে ভাঙ্গাচুরা বেশি, গাড়ি জামবাজি যায়, কাদা পানি বৃষ্টি, এখানে প্রচুর দুর্ঘটনা হয়। শিল্প অধ্যুষিত এলাকা হওয়ায় এই পথ দিয়ে ঝুঁকি নিয়েই প্রতিদিন যাতায়াত করছে লাখ লাখ শ্রমিক। তাদের অভিযোগ, র্যাম্প নির্মাণকারী সংস্থার কারণে সড়ক নষ্ট হলেও ঠিক করে না তারা। তদারকি নেই সিটি কর্পোরেশনেরও। একত রাস্তার এই পাশে ফ্লাইওভারের কাজ করে, দ্বিতীয় ওই পাশে ফ্লাইওভারের কাজ করে, দুইটা কিন্তু ব্যস্ততা। এমন একটা অবস্থা, ফুটপাত নাই, কিছু নাই, গাড়ি অনেক সময় উল্টে যায়, পানি চলাচল করতে পারে না, পানি রাস্তার মধ্যে আটকে যায়। ভঙ্গুর এই সড়কের কারণে কোটি টাকা লোকসান দিচ্ছেন ব্যবসায়ীরা। পণ্যবাহী গাড়ি দুর্ঘটনার পাশাপাশি ঘটছে প্রাণহানিও, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। এই রাস্তার জন্য আসলে ব্যবসার জন্য প্রচুর ক্ষতি। গার্মেন্টস শ্রমিকদের তো কষ্ট খুব বেশি হয়, তখন যাদের সকালবেলা যাওয়া হয়। আরো কয় বছর লাগবে ফ্লাইওভারের, আল্লাহ জানে, আমরা জানি না। বর্ষা মৌসুম শেষেই সড়কটি সংস্কার করা হবে বলে আশ্বাস দিয়েছেন মেয়র। কাজ বর্ষার পর শুরু হয়ে যাচ্ছে, আমাদের এটার জন্য বাজেটও আছে এবং ইনশাআল্লাহ এটা কাজ শুরু হয়ে যাবে। শুধু এটা না, চট্টগ্রাম শহরের ম্যাক্সিমাম রাস্তা আমরা বর্ষার পরে ধরব। অভিযোগ রয়েছে খানাখন্দ ভরাট করতে মাঝে মধ্যে লোক দেখানো ইটবালি দেয় সিটি কর্পোরেশন, তবে স্থায়ী সমাধান চান এখানকার বাসিন্দারা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম কাস্টমস হাউসে সঠিক সময়ে নিলাম না হওয়ায় বিলাসবহুল গাড়ি থেকে শুরু করে বিভিন্ন পণ্য স্ক্র্যাপে পরিণত হচ্ছে। প্রায় 70 কোটি টাকা মূল্যের গাড়িসহ বিভিন্ন পণ্যের স্ক্র্যাপ বিক্রি করা হয়েছে সবশেষ নিলামে। সংশ্লিষ্টরা বলছেন, নিলাম আইনের সংস্কার করা না হলে কাঙ্ক্ষিত সুফল মিলবে না।
চট্টগ্রাম কাস্টমসের অকশন সেরে খোলা আকাশের নিচে বছরের পর বছর পড়ে আছে মার্সিডিস ব্র্যান্ডের বিলাসবহুল এই গাড়িটি। ধরেছে মরিচা, চুরি হয়ে গেছে গাড়ির যন্ত্রপাতি। শুধু এই গাড়ি নয়, আইনি বেড়াজালে বিলাসবহুল অনেক প্রাইভেট কার, ট্রাক সহ বিভিন্ন ধরনের ৭৪টি যানবাহনের শেষ পরিণতি হয়েছে স্ক্র্যাপ হিসেবে। এছাড়া বন্দরে পড়ে আছে ২৯৫টি গাড়ি। এর মধ্যে আইনি জটিলতায় খালাস করা যাচ্ছে না ১৯০টি। ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে কারনেট সুবিধায় আনা ১১২টি বিলাসবহুল গাড়ির ক্ষেত্রেও ঘটে একই ঘটনা। ৮বার নিলামে তুললেও কাঙ্ক্ষিত দাম পায়নি কাস্টমস। আওয়ামী লীগের সাবেক এমপিদের ২৪টি বিলাসবহুল গাড়ি সম্প্রতি নিলামে ডেকে উপযুক্ত দাম না পাওয়ায় স্থগিত করা হয় দ্বিতীয় নিলাম। বন্দরের বাইরের যে শেডে সেখানে আমাদের কিছু মাল ছিল, মানে কার দীর্ঘদিন যাবত দিয়েছিল। পরে ওগুলা আমাদের নৌ পরিবহন উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরা কিন্তু স্ক্র্যাপ করে বিক্রি করে দিয়েছি। আর এখন যেগুলো আছে, আমি তো বললাম এর এগনেস্টে অনেক মামলা আছে, তো মামলা নিরসন বা মামলা শেষ না হলে তো আমরা আসলে এটা অকশনে দিতে পারি না। কাস্টমসের ধীরগতির নীতির ফলে বন্দরে বাড়ছে নিলামযোগ্য পণ্য। কোটি কোটি টাকা দামের গাড়ি যে পুষে এখন ১,০০০ টাকা বিক্রি হতে কষ্ট হবে। তো এটা অবশ্যই আমি তো বলবো কর্তৃপক্ষ দায়ী। কর্তৃপক্ষ একটা টিম করে দেওয়া উচিত। কোনো কথা নাই, এগুলি নিয়ে আইনি হলে আইনি জটিলতা নিরসন করে দ্রুত নিষ্পত্তি করা। নিলাম প্রক্রিয়া স্বচ্ছ করা উচিত। নিলাম প্রক্রিয়া এটা মানদাতার আমলে নিলাম প্রক্রিয়া কাস্টমার অ্যাক্ট যেটা আছে সেটা অনেক বছর আগের, এটাকে রেগুলারাইজ করে নতুন করে এটার সংস্কার করা উচিত। এদিকে চট্টগ্রাম বন্দরে নিলামযোগ্য পণ্য ভর্তি কন্টেনার রয়েছে ১০,০৩২ টিউএস। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। মহালয়ায় শুরু হয়েছে দেবী দুর্গার আগমনের ক্ষণ গণনা। আর শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারে বেড়েছে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা। এবছর জেলায় ১,০০০ মণ্ডপে হবে দুর্গাপূজা। আর পূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে প্রশাসন। আকাশের সাদা মেঘ আর কাশফুলের দোলা জানান দিচ্ছে শারদীয় দুর্গোৎসব কাছেই। দেবী দুর্গাকে বরণের জন্য প্রস্তুতি চলছে শতাধিক চা বাগান বেষ্টিত মৌলভীবাজারের সদরসহ ৭টি উপজেলায়। বৃষ্টি কিছুটা বিড়ম্বনা তৈরি করলেও দ্রুত গতিতে চলছে কাজ। তবে মাটি, খড়, বাঁশসহ আনুষঙ্গিক জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় চিন্তা বেড়েছে কারিগরদের। বাঁশের রেটটা ৮০-২৫০ টাকা, বর্তমানে ৩৫০ টাকা হয়েছে। আনতাম ১০০ টাকা কেজি, ২২০ টাকা কেজি। সব কিছুর দাম বাড়ছে, বাঁশের দাম, মাটির দাম, শ্রমিকেরাও রেট বাড়াই দেওয়া লাগে, আগামী করে দিলে সফল হবে। একই সাথে চলছে মন্দিরের সাজসজ্জা, রঙের কাজ, ধোয়া মোছা, তোরণ ও প্যান্ডেল নির্মাণের কাজ চলছে পুরোদমে। দিন যত ঘনিয়ে আসছে ভিড় তত বাড়ছে প্রতিমার সাজসজ্জার দোকানগুলোতে। এখন আমাদের মূর্তিগুলো কাজ শেষ, এই আজকে ৩ দিন ধরে আমাদের মূর্তির মধ্যে রং করেছে। এবার আমাদের প্রতিমা ১২টা, আমরা বৃষ্টির কারণে আমরা কাজটা পিছিয়ে গেছে, আমরা তো দিন রাত পরিশ্রম করছি। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আমরা কাজ করতেছি, ইতিমধ্যে আমরা রং চলতেছে। পূজার আয়োজন আর নিরাপত্তা নিয়ে কথা বলেন পুলিশ সুপার। নির্বিঘ্নভাবে পূজা উদযাপন করার জন্য বিট পুলিশিংয়ের মাধ্যমে সমস্ত এলাকার শৃঙ্খলাজনিত কোনো ব্যত্যয় যেন না ঘটে সেগুলো আমরা ইতিমধ্যেই কালেক্ট করেছি। সকল ঝুঁকিগুলোকে আমরা চিহ্নিত করেছি এবং সে আলোকে কিন্তু আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমরা সাজিয়েছি। এবছর মৌলভীবাজারে ১,০০০ পূজা মণ্ডপ প্রস্তুত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের জন্য। ডিবিসি নিউজ ডেস্ক। বিসিবি নির্বাচন ঘিরে নাটকীয়তা যেন শেষই হচ্ছে না। ২২ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও ব্যর্থ হয়েছে ক্রিকেট বোর্ড। এমনকি বর্তমান কমিটির শেষ সভার পরও পাওয়া যায়নি সুস্পষ্ট ব্যাখ্যা। সেই সাথে চেম্বার আদালতের আদেশ অনুযায়ী বর্তমান সভাপতির চিঠির কার্যকারিতা বহাল থাকলেও ২৮ তারিখ হবে পরবর্তী শুনানি। বুলবুল একক ক্ষমতা বলেই কাউন্সিলর মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা পিছিয়েছে বলে জানিয়েছেন বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু। বিসিবি কার্যনির্বাহী কমিটির শেষ সভা সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত মিটিং শুরু হয় রাত ৯টায়। সভা শেষেই দেওয়ার কথা ছিল খসড়া ভোটার তালিকা, যা আগেই বলা হয়েছিল নির্বাচনী তফসিলে, কিন্তু প্রকাশ করা হয়নি সেই তালিকা, যা নতুন করে সৃষ্টি করেছে অনেক সন্দেহ। নৈতিক অনৈতিকের কথা না, তালিকা প্রকাশ থেকে শুরু করে এই পুরো জিনিসটাই আসলে ইলেকশন কমিশন করবে।
বিসিবি নির্বাচন ঘিরে জটিলতা বাড়ছেই। কাউন্সিলর মনোনয়নে অ্যাডহক কমিটি থেকে প্রার্থীতা চাওয়া চিঠির বিপরীতে হাইকোর্টের রুল, পরে চেম্বার আদালত থেকে তার স্থগিতাদেশ। তবে এর সুরাহা হচ্ছে না এখনই। 28 তারিখ হবে আবার শুনানি। এই স্থগিতাদেশটা নেবার কারণে আসলে এই বিষয়ে যে একটা আনসার্টেনটি বা একটা কোয়েশ্চেন বা একটা কনফিউশন অ্যারাইজ করেছিল সেটা আর এখন থাকছে না। হাওয়েভার এটা 28 তারিখে আবার শুনানি হবে বলে আমরা জানতে পেরেছি। এর আগে কাউন্সিলর মনোনয়নের সময় 2 দফা বাড়ানো হয়েছিল। বলা হয়েছিল বোর্ড পরিচালকদের সবার সিদ্ধান্তেই এই সময়সীমা বাড়ানো হয়েছে। তবে ইফতেখার মিঠুর অকপটে স্বীকার, একক ক্ষমতা বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান সভাপতি। প্রেসিডেন্ট সাহেব নিজের ক্ষমতা বলে একটা তো জানেনি যে এখানে কথা, উনি সর্বময় ক্ষমতার অধিকারী হিসাবে এটা অ্যাপ্রুভ করে বাড়িয়ে দিয়েছে। সোমবার সন্ধ্যা 6টায় মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ সময় থাকলেও ফারুক আহমেদের ফর্ম জমা পড়েছে সোমবার রাত 9টায়। সময়সীমা পার হওয়ার পরও ফারুককে যে বিবেচনা করছে বর্তমান সভাপতি তা অনেকটাই পরিষ্কার, কেননা ফারুকের নাম নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা একদম ক্লিয়ার কাট কনফার্ম করছি, যে এই কোয়েশ্চেনের আমি কনফার্ম করছি ক্রিকেট বোর্ডের হিসাবে যে এইটা রাত্রে 9টার সময় এসে পৌঁছেছে। এটা নির্বাচনী তফসিলে ভোটার তালিকা থেকে শুরু করে সবকিছুর যে সময়সীমা দেওয়া হয়েছিল সেটাও বজায় রাখতে পারছে না নির্বাচন কমিশন। তাই ঠিক সময় নির্বাচন হওয়া নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।